হ্যালো হ্যালো, হ্যাঁ কয়জন এসেছো আজকে? 5 জন। 5 জনের, হ্যাঁ তো আমাদের 80 জনের ক্লাসে এসেছো নওশিন, সারিয়া, তাপ্তি আর এটাকে ভাইয়ের ছবি দিয়ে কেন তোমার নাম দিয়ে আসো। ও সাবিকুন নাহার, শশী, তাপ্তি, শশী আর মিসকাত, এই 3 জন মাত্র এসেছো। এই যদি হয় আমাদের ক্লাসের অবস্থা। আচ্ছা বলো, যাই হোক, তো আমরা ক্লাসের আলোচনায় যাই। হ্যাঁ, আমরা আজকে কথা বলবো উচ্চ মাধ্যমিকের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। ইতিমধ্যে আমরা দ্বিতীয় পত্রের পুরো সিলেবাস ধারাবাহিকভাবে একটা একটা করে প্রশ্ন ধরে আলোচনা করে গিয়েছিলাম। আজকে আমরা তোমাদের কথা শুনবো, কার কোন জায়গায় সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো। আগে শশী বলো, শশী আনমিউট করো, শশী আনমিউট করে কথা বলো। হ্যাঁ বলো। জি স্যার, আসসালামু আলাইকুম। সালাম। হ্যাঁ বলো, সেকেন্ড পেপারের সিলেবাসে কোন জায়গায় সমস্যা আছে কিনা, যে অংশটা আমরা পুনঃ আলোচনায় যাব। তোমারটা বলো, তুমি কি করেছো সেকেন্ড পেপারের বোর্ড কোশ্চেন দেখে দেখে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নের নাম্বার ওয়াইজ নোট করা শুরু করেছো কিনা? না স্যার, এখনো শুরু করি নাই, কিন্তু করব। আচ্ছা, আজকে বা কালকে ধরতে চাইছিলাম, এখনো ধরি নাই। এখন চ্যাপ্টার ওয়াইজ আমাদের কাজটা শুরু করতে হবে, ঠিক আছে? কাজটা তোমরা যদি শুরু করো তাহলেই সমস্যাগুলো বোঝা যাবে। এখন ডাক্তারের সামনে স্যার গেলে, রচনা, হ্যাঁ বলো বলো। স্যার রচনা যেগুলো সেগুলো কি বোর্ড কোশ্চেন ওয়াইজই আমরা নোট করব, মানে হ্যাঁ নিজের মতো করে সাজাবো? হ্যাঁ, বোর্ড কোশ্চেন থেকেই তুমি বাছাই করে 10টা রচনা নিবে বা 12টা রচনা নিবে, ঠিক আছে? এবং ওখানে বাছাই করার ক্ষেত্রে যে জিনিসটা দেখবে যে এসএসসি তে যে রচনাগুলো শিখেছো এগুলো রাখবে, ঠিক আছে? হ্যাঁ, বই পড়ার প্রয়োজনীয়তা, বই পড়ার আনন্দ আর গ্রন্থাগার, এগুলো একই রকম রচনা, ঠিক আছে? পরিবেশ দূষণ, বৃক্ষরোপণ, উষ্ণায়ন, এই 3-4টা একই রকম রচনা, মানে একটা রচনা নোট করবে যাতে এই 3টা বিষয় আসলে তুমি লিখতে পারো। এরকম করে মাত্র 10টা রচনা নোট করবে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের আশীর্বাদ, বিজ্ঞান মনস্কতা, এগুলো মিলিয়ে একটা রচনা তৈরি করবে, ঠিক আছে? টেলিভিশন, বেতার, গণমাধ্যম, হ্যাঁ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো সবগুলো গণমাধ্যম, একটার মধ্যে নিয়ে আসবে। হ্যাঁ, গণমাধ্যম ও গণতন্ত্র, এগুলোকে একটার মধ্যে নিয়ে, মানে এরকম কিছু রচনাকে এক করে দিয়ে দেখবে মাত্র 10টা রচনা তৈরি হবে। তো এগুলো শুরু করে দাও কাজগুলো। চেষ্টা করো প্রতি সপ্তাহে একটা করে একটা দিন তুমি রচনা নোট করবে, তাহলে 10 সপ্তাহে দেখবে যে হিসাব করে দেখবে তুমি ওই 10 সপ্তাহ হয়তো পাচ্ছই না,
ঠিক আছে? এখন মাসে 4 Yes, sir. সপ্তাহ, তাহলে তো কমপক্ষে 3 মাস লাগতেছে তোমার 10টা রচনা নোট করতেই। তখন দেখবে যে তুমি হিসাব করলে তুমি সময় তোমার খুব কম। আচ্ছা, তো ব্যাকরণ অংশগুলো এরকম একটু নোট করো, নোট করে সমস্যাগুলো নিয়ে একটু কথা বলো। হ্যাঁ, আর কিছু? না স্যার। হ্যাঁ, আচ্ছা, তোমারটা আনমিউট করো। এবার নওশিন বলো, তাপ্তি আনমিউট করে একটু কথা বলো। তাপ্তি, ওই মাইকের মতো যেটা আছে ওটাতে টিপ দাও, ওটা যে কাটা আছে ওটাতে ইয়ে হয়ে যাবে, ওটাকে আনমিউট করে দাও। উপরে মিউট লেখা আছে, মিউট বা আনমিউট, ওখানে ক্লিক করলে ওই মাইকের মতো যে কাটা আছে ওটা উঠে যাবে, তখন তুমি কথা বলতে পারবা। হ্যাঁ নওশিন, কথা বলো। নওশিন, পারতেছো না? আচ্ছা, অন্য কেউ কথা বলতে চাইলে কথা বলো। হ্যাঁ, সানজিদাকে, হ্যাঁ সানজিদা বলো। সানজিদা 1912। জি স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ, তোমার সমস্যা কি? বাংলা দ্বিতীয় পত্র শুরু করেছো কিনা পড়া ভাষায়? না স্যার, এখনো করি নাই। তো কেমনে হবে? তো আমি তো বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসের সবগুলো ক্লাস প্রশ্ন অনুযায়ী ধারাবাহিকভাবে শেষ করছি। শুনো, আগামী নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত হয়তো আবার আমরা যে অবস্থা, ওই উন্নত দেশের যে সমস্যা হচ্ছে, শীতকালীন সময় আবার হয়তো লকডাউনে যেতে হইতে পারে। তারপর দেখা যাবে যে ফেব্রুয়ারিতে হয়তো তোমাদের আগের ব্যাচের পরীক্ষা যদি ফেব্রুয়ারিতে হয়, তোমাদের পরীক্ষা কিন্তু ঠিকই এপ্রিলে হয়ে যাবে। তোমাদের ব্যাচের পরীক্ষা এপ্রিলে কিন্তু ঠিকই হয়ে যাবে। এমনও হতে পারে যে তোমাদের আর কোনো পরীক্ষা হচ্ছে না, একেবারে ফাইনাল পরীক্ষা। সুতরাং তোমাদের ফাইনাল পরীক্ষাকে ধরে রেখেই তোমাদের বাসায় পড়তে হবে। তোমাদের পড়াশোনায় কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। আগের ব্যাচের সমস্যা হচ্ছে, কিন্তু তোমাদের ব্যাচের, কারণ সমস্যা এখন আর খুলবে না, এখন হয়তো খুলবে না নভেম্বর ডিসেম্বর, শীতকাল থাকবে, শীতকালে বাড়তে পারে। সুতরাং জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে যদি এইচএসসি পরীক্ষা হয় আগের ব্যাচের, তোমাদের পরীক্ষা কিন্তু এরপরে এপ্রিলে হয়ে যাবে। ওটার জন্য তোমাদের অপেক্ষা করে রাখবে না। তো তোমরা যদি না পড়াশোনা করো তাহলে তো পিছিয়ে যাবে। তুমি যদি বাসায় পড়ো তাহলেই তোমার সমস্যাগুলো পাবে, আর না পড়লে তো সমস্যা পাবে না। আমরা আলোচনা করে গিয়ে তো লাভ হচ্ছে না। এখন আমি কি স্যার, তাহলে নন তৎপুরুষ এবং নন বহুব্রীহির মধ্যে পার্থক্য বুঝতে পারতেছি না। হ্যাঁ, কে বলছো? মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, 1928। মুজাহিদুল ইসলাম, 28। 1988। আচ্ছা, আমরা 9 জন পার্টিসিপেন্ট পাচ্ছি আজকে। 28 স্যার। 28। আচ্ছা, 9 তৎপুরুষ সমাস আর মুজাহিদ নাকি? মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জি হ্যাঁ। স্যার। হ্যাঁ, 9 তৎপুরুষ সমাস আর 9 বহুব্রীহি সমাস। নন বহুব্রীহি। আচ্ছা ঠিক আছে, আমি এটা আজকে কোনটা বলবো। হ্যাঁ, আর কারো কোনো সমস্যা আছে কিনা বলো, আমি একসাথে প্রশ্নগুলো নিয়ে যে আমরা 10 থেকে শুরু করব। 7 বাজে, 10 থেকে 9 তৎপুরুষ আর 9 বহুব্রীহি সমাস নিয়ে আমরা কথা বলবো। আর কারো আর কোনো জায়গায় সমস্যা আছে কিনা একটু বলো। হ্যাঁ, আমরা 9 সমাস নিয়ে কথা বলবো। হ্যাঁ, আর কারো? আরো 2-3 মিনিট আমি কথা বলবো, একটু বলো আর কারো কোনো সমস্যা আছে কিনা। কাফি, একটু কথা বলতে পারো? কাফি? জি স্যার। হ্যাঁ বলো, তোমার কি অবস্থা বলো। হ্যাঁ, বাংলা পড়া শুরু করেছো বাসায়? স্যার, অল্প অল্প পড়া হচ্ছে, অল্প অল্প করেছো। সব ব্যাকরণ সিলেবাস শেষ করে হ্যাঁ, করতেছি। এখন বলো ব্যাকরণ কতটুকু গেছো তুমি, কোন জায়গায় তোমার সমস্যা? আমি তো ধারাবাহিক সেকেন্ড পেপারের সিলেবাস শেষ করেছি। এখন আমি ক্লাসের সমস্যা নেব, সেই সমস্যা নিয়ে আলোচনা করব, এবং এই আলোচনা ক্লাসগুলো আমরা হ্যাঁ বলো। একটু দেখে বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখো তুমি কোন চ্যাপ্টার পর্যন্ত পড়েছো এটা বলো আগে, কতটুকু পড়েছো?
উচ্চারণ বানান এগুলো দেখেছো? জি স্যার। আচ্ছা, এগুলোতে সমস্যা আছে? এগুলো শিখে শিখে স্যার লিখতে না হবে। স্যার, হ্যাঁ, আরেকটা তোমরা কোনো পাশাপাশি। সমস্যা পাইনি। আচ্ছা আচ্ছা, তো সমস্যা পেলে সমস্যাগুলো আমাকে জানাও। আচ্ছা, এরপরে আছে রিপা। হ্যাঁ রিপা, বলো তো। রিপা, স্যার সবগুলো একটু দেখছি। হ্যাঁ, এখন সমস্যা কোন জায়গায় পেয়েছো? তুমি ধারাবাহিকভাবে এক এক দিন এক একটা চ্যাপ্টার ধরে ধরে পড়ে যাও। ওই ধারাবাহিক চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, আমার প্রশ্নের নাম্বার দিয়ে ক্লাসগুলো আমাদের কলেজের ফেসবুক পেজে দেয়া আছে, বুঝছো? একেবারে প্রশ্নের নাম্বার দিয়ে দিয়ে ফেসবুক পেজে আমার ক্লাসগুলো দেয়া আছে। অথবা বাংলায় আমার নাম লিখে তোমরা ইউটিউবে গেলেও ওই ওই চ্যাপ্টারের যেদিন যে চ্যাপ্টারটা পড়বে ওই চ্যাপ্টারের ক্লাস ওখান থেকে দেখে নিতে পারবে। এখন বলো তোমার সমস্যাগুলো বলো। সমস্যা পাওনি? হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে আলোচনায় চলে যাই। একটা সমস্যা পেলাম, আমরা ওটা নিয়ে কথা বলি, ঠিক আছে? আমরা কথা বলবো নয় সমাস নিয়ে। নয় সমাস, এটাকে অনেকে নন উচ্চারণ করেন, অনেকে নঞ্চ বলেন। আসলে উচ্চারণ হচ্ছে নয়, কিন্তু কোন উচ্চারণ যদি বহুল প্রচলিত হয় তখন সেটাই কি হয়, এই জন্য অনেকেই আমরা এখন নং বলি। আসলে নয় সমাস। এখন নয় সমাস দুই প্রকার। নয় সমাস দুই প্রকার, সেটা হচ্ছে, একটা হচ্ছে তৎপুরুষ, আরেকটা হচ্ছে বহুব্রীহি। তৎপুরুষ সমাসকে বলা হয় কারকলোপী সমাস। আধুনিক ব্যাকরণে তৎপুরুষ সমাসকে বলা হয় কারকলোপী সমাস, আর বহুব্রীহি সমাসকে বলা হয় অন্যপদ প্রধান সমাস। তো এটাতে কারক বিভক্তি লোপ পায়, বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রদান হয়, আর এটাতে অন্য পদের অর্থ প্রদান হয়। একটাতে পরপদের অর্থ প্রদান হয় আর একটাতে অন্য পদের অর্থ প্রদান হয়। যদি আমরা দেখি শব্দটার পরপদের অর্থ প্রদান, তাহলে আমরা কি করব, ওটাকে নিয়ে যাব তৎপুরুষ সমাসে। আর যদি শব্দটার অন্য পদের অর্থ প্রদান হয় তাহলে আমরা তাকে বলবো বহুব্রীহি সমাস। এখন আমরা একটা শব্দ নেই, তাহলে বিষয়টি আমাদের বুঝতে সহজ হবে। আমরা নিলাম অনাচার। তাহলে অনাচার শব্দের আগে অনা আছে, অন আছে, তাহলে না, নেই, নয় এই ধরনের শব্দ থাকলেই নয় সমাস হয়। না, নেই, নয় এ ধরনের শব্দ যদি আগে থাকে তাইলে হয় নয় সমাস। এবার অনাচার বলতে এক ধরনের আচারকে বোঝায় নাকি অন্য কিছুকে বোঝায়? এখানে আচার মানে কি কেউ জানো? অনাচার শব্দের আচার মানে কি? চাটনি নাকি আচরণ? কথা বলো, কেউ একজন আনমিউট করে কথা বলো। হ্যাঁ, আচরণ। আচরণ। তাইলে অনাচারও এক ধরনের আচরণ। পরপদের অর্থ প্রদান, যদি পরপদের অর্থ প্রদান হয় তাহলে হবে নয় তৎপুরুষ সমাস। আমরা লিখবো সমান ন আচার। তাহলে আমার পরীক্ষায় এই শব্দটা থাকবে, এই শব্দ দেখেই আমি সিদ্ধান্ত নিব যে এটা নয় তৎপুরুষ হবে না বহুব্রীহি হবে। আমি দেখলাম পরপদের অর্থ প্রদান, এই জন্য এটা তৎপুরুষ, আমি লিখবো ন আচার। মানে আচার আচরণ যেখানে নেই, তারা নিয়মিত নিয়ম সম্মত আচার আচরণ করে না, ওদের মধ্যে অনাচার আছে। এখন কোনো বাড়িতে গিয়ে দেখলে যে তোমার দাওয়াত হয়েছে, খাবার রান্নার রুমে গিয়ে দেখলে যে একটু একটু রান্না করে করে ওখান থেকে চেখে দেখছে, আবার ওই চামচটা আবার রান্নার মধ্যে দিয়ে দিয়েছে, তখন হয়তো তোমার ওই খাবারের প্রতি রুচি থাকবে না, যে ওদের আচার আচরণ আমার ভালো লাগছে না, কিন্তু ওরা এক ধরনের আচরণ করছে, এই আচরণটাই হচ্ছে অনাচার। তাহলে ন আচার অনাচার আমরা কোলন চিহ্ন দিয়ে লিখবো, কোলন চিহ্ন দিয়ে ওখানে লিখবো নয় তৎপুরুষ সমাস।
নয় তৎপুরুষ সমাস। আচ্ছা, এবার অজ্ঞান। অজ্ঞান বললে অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, তাহলে অজ্ঞান জ্ঞানকে বোঝাচ্ছে না। জ্ঞান নাই যার, ওই যার লাগানোর সাথে সাথে ব্যক্তিকে বোঝাচ্ছে। আমরা জানি যে যার মতো থাকলে বহুব্রীহি সমাস হয়। সুতরাং নেই ন জ্ঞান এটা লিখলে হবে না। অনেকে হয়তো ন জ্ঞান লিখছেন, তৎপুরুষ বানাচ্ছেন, কিন্তু এটা ভুল প্রয়োগ হয়ে যায়। এটা খেয়াল রাখতে হবে। তোমাকে আগে শব্দ দেখে বুঝতে হবে এটা কোন পদের অর্থ প্রদান। অজ্ঞান বললে জ্ঞানকে বোঝাচ্ছে না, জ্ঞানহীন ব্যক্তিকে বোঝাচ্ছে। নাই তাহলে আমরা ব্যাস বাক্য লিখবো নেই জ্ঞান যার। আর যখনই যার থাকবে, ব্যাস বাক্য যখন তুমি বানিয়ে ফেলবে, তোমার কাছে ব্যাস বাক্য যেটা শুদ্ধ মনে হবে, ব্যাস বাক্য বানিয়ে ফেললে আর কোনো সমস্যা নেই। আমরা যার যে যার মতো যদি লাগানো থাকে তাহলে আমরা নিশ্চিন্তে লিখতে পারি নয়। ওই যে ও নেই মানে না, এই জন্য নয়, আর যার আছে এই জন্য বহুব্রীহি সমাস। আচ্ছা, এখন আমরা আরেকটা শব্দ নেই, বেওয়ারিশ। বেওয়ারিশ, বেওয়ারিশ। আমি আবারও বলছি, এই সমাস শেখার মূল উদ্দেশ্য কেবল পরীক্ষা পাস নয়, বা পরীক্ষা আমি এই শব্দটা বিশ্লেষণ করতে পারবো এটা নয়। ব্যক্তি জীবনে যে কোনো শব্দের অর্থ আমি বুঝি কিনা, এটা হচ্ছে মূল কথা। আমার বাংলা ভাষার শব্দের অর্থ আমি বুঝতে পারছি কিনা, সমাসের মধ্য দিয়ে আমরা সেই জিনিসটাই মূলত দেখবো। এখন দেখো বেওয়ারিশ, ওয়ারিশ মানে উত্তরাধিকারী বা মালিক। তাহলে বেওয়ারিশ বলতে মালিককে বোঝাচ্ছে নাকি ওয়ারিশবিহীন যে জিনিসটা আছে ওই জিনিসটাকে বোঝাচ্ছে? ওয়ারিশ মানে মালিক, কিন্তু বেওয়ারিশ বলতে যে জিনিসটি ওয়ারিশ নেই। তাহলে ওয়ারিশকে বোঝাচ্ছে না, নেইকে বোঝাচ্ছে না, যে জিনিসটা বা যে দ্রব্যটা বা যে বস্তুটা তাকে বোঝাচ্ছে। তাহলে অন্য পদের অর্থ প্রদান, তাহলে আমরা লিখব নেই নেই ওয়ারিশ যার। নেই ওয়ারিশ যার হয়ে যাবে নয় বহুব্রীহি সমাস। ঠিক আছে, এই নিয়মে আমরা তৎপুরুষ সমাসের এই কাজগুলো আমরা এই নিয়মে আমরা করতে পারবো। হ্যাঁ, আর কোন শব্দ তৎপুরুষ সমাসের মধ্যে আর কোন শব্দ দেখো পাও কিনা যেটা করতে পারছো না? আলুনি। আলুনি, আলুনি তো লুনের অভাব, আটা অবৈভাব সমাস। অবৈভাব সমাসই হচ্ছে আলুনি। লুন, লুন মানে লবণের অভাব, ওটা অবৈভাব সমাস দিয়ে করা যাচ্ছে। অথবা নেই নুন যাতে, তখন বহুব্রীহি করা যায়, কিন্তু এটা নুনের অভাব আলুনি অবৈভাব দিলেই সুন্দর হয়। দুরকমই করা যায়। তুমি যখন লিখবা লুনের অভাব তখন হয়ে যাবে অবৈভাব সমাস, আর যখন নেই লুন নেই নুন যাতে, নুন থেকে লুন, চট্টগ্রাম এই কলকাতার মানুষ আমরাও বলি নুনা জলকে, সমুদ্রের পানিকে নুনা বলি না, আমরা লুনা বলি। তো নুন থেকে লুন হয়, আর লবণ থেকে লুনা হয়, লবণাক্ততা থেকে লোনা হয়। এই জন্য আলুনি মানে তরকারিতে বা খাদ্যদ্রব্যতে লবণ যদি কম হয়, যে আমরা বলি যে তরকারিটা একটু আলুনি লাগছে, আলুর সাথে সম্পর্ক নেই কিন্তু এখানে লবণের সাথে সম্পর্ক। তাহলে এই যে শব্দের অর্থটা আমার জানতে পারা, এটা হচ্ছে মূল কাজ। আচ্ছা, তারপর হ্যাঁ বলো, এরপরে আর কোথাও? হ্যাঁ, আর কোন শব্দ আছে নাকি সমস্যা বলো?
সপ্তমী নয় তৎপুরুষ, যেমন অধর্ম। অধর্ম, তাহলে অধর্ম একটা ধর্ম, পরপদে অর্থ প্রদান ন ধর্ম বা নয় ধর্ম। অকেজ, তাহলে কেজ নয় যা, কাজের নয় অকেজ। অনুর্বর, তাহলে অনুর্বর উর্বরতা সম্পর্কিত বিষয়। হ্যাঁ, নয় উর্বর। কেমন? আলুনি, নয় লুনি লিখলেও হয়, নয় লুনি লিখলেও হয়, কিন্তু লুনের অভাব লিখলে, তাহলে বেশ বাক্যটা তুমি যেভাবে লিখছো একটা সমাস কিন্তু কয়েকভাবে করা যায়। লুনের অভাব আলুনি লিখলে অব্যয়ভাব, আর নয় লুনি লিখলে নয় তৎপুরুষ সমাস। এরকম নয় হাজির, গড় হাজির, নয় রাজি, গড় রাজি, নয় অতি বৃহৎ, অনতি বৃহৎ। কেমন? নয় অতি দীর্ঘ, নাতি দীর্ঘ, এরকম করে নয় চেনা, অচেনা, নয় বলা, অবলা, না বলা, অবলা না, আবার এটা না বলা, নয় সদৃশ, বিসদৃশ, নয় দেশ, বিদেশ, এরকম করেও আমরা নয় দেশ বিদেশ লিখলে হবে নয় তৎপুরুষ সমাস। আবার বি যে দেশ, তখন হয়ে যাবে কর্মধারয় সমাস। আর অন্য দেশ বিদেশ, তখন হয়ে যাবে বহুব্রীহি সমাস। একটা শব্দকে আমরা তিন রকম করতে পারি। তাহলে তুমি যেরকম করে বেশ বাক্য লিখছো এটা মুখস্থ করলে কিন্তু হবে না। বেশ বাক্য দেখে তুমি যেটা করবে সেটা বুঝে, আমরা প্রত্যেকটা সমাসের দুটো করে বৈশিষ্ট্য আছে, কোন পদের অর্থ প্রদান এটা শিখবো, আর বেশ বাক্যে কি কি বিষয় বসে এটা শিখবো। এটা করলে আমাদের সমাসের বিষয়টি সহজ হবে। সমাস কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত শেষ নয়, এরপরেও আমাদের বিভিন্ন সময়ে এই সমাসের বিষয়টি কাজে লাগবে, এটা তোমরা মাথায় রাখবে আশা করি। হ্যাঁ, তারপর বলো আর কোনো শব্দের সমস্যা আছে কিনা বলো। সমাস হতে পারে বা অন্য কোনো চ্যাপ্টারে হতে পারে, কারো সমস্যা থাকলে সেই চ্যাপ্টার সম্পর্কে বলো। আর কারো? অন্য কোনো চ্যাপ্টারের সমস্যা থাকলে সেটা বলতে পারো। আরো 9 মিনিট আছে ক্লাস আমার। হ্যাঁ, কি সানজিদুল, সানজিদুল কি আছে? সানজিদ, জি স্যার। হ্যাঁ কথা বলো। হ্যাঁ বলো, সমাসের কি কি অবস্থা? তুমি তুমি কোন চ্যাপ্টার করছো ব্যাকরণের? স্যার আমি স্যার আপনার আগের ক্লাসগুলো দেখতেছি, আমার অনেক ক্লাস মিস গেছে তো, ঢাকায় ছিলাম। হ্যাঁ, তুমি এখন একটা করে ক্লাস দেখে ওই চ্যাপ্টারটা করো, করে যেখানে সমস্যা ওই সবগুলো ক্লাস কিন্তু আমার ইয়েতে দেয়া আছে, আমার পেজে দেয়া আছে, জি স্যার। বুঝছো? এবং স্যার দেখছি প্রশ্নের স্যার। প্রশ্নের নাম্বার দিয়ে দিয়ে দেয়া আছে, তো ওখান থেকে দেখে যেখানে সমস্যা ওটা নিয়ে কথা বলতে পারবো আমরা। জি স্যার। আচ্ছা হ্যাঁ, এখন এখন কোন চ্যাপ্টার করছো তুমি? এখন কোন চ্যাপ্টারে আছো তুমি? বাংলা কত স্যার দিয়েছো তুমি? আপনার, হ্যাঁ বলো। স্যার 22 নাম্বার ক্লাসটা দেখতেছিলাম স্যার এর আগে। আরে 22 নাম্বার তো হলো চ্যাপ্টারে 22 নাম্বার দিয়েছি। হ্যাঁ, ওখানে আবার প্রশ্নের নাম্বারও দেয়া আছে, কোন কোন বিষয়। ওই ইউটিউবে গেলে তুমি প্রশ্নের নাম্বার সহ পাবে। স্যার 22 নাম্বার ইউটিউবে ক্লাসে, দেখতেছিলাম না স্যার। আচ্ছা আমার পেজে ওটা ওই বিষয়টা কি, 22 নাম্বার ক্লাসের বিষয়টা কি ছিল? বিরাম, ব্যাকরণ না বিরোচন মনে হয় না? 22 জি 23 স্যার। 24, হ্যাঁ হ্যাঁ। স্যার সারাংশ সারমর্ম সব আচ্ছা আচ্ছা, সারাংশ সারমর্ম, হ্যাঁ সারাংশ সারমর্ম লিখতে গিয়ে যে কাজগুলো, ওগুলো বাসায় ওগুলো মুখস্থ করবে না। সারাংশ সারমর্ম বোর্ডে যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন পড়ে নিজের মতো করে 3টা বাক্যে প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে না, এগুলো একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? জি স্যার। শুধুমাত্র বোর্ড কোশ্চেন জি নিয়ে স্যার। 3টা বাক্যে এগুলোর আনসার তুমি করতে পারো কিনা, বা প্রয়োজনে তুমি ওই প্রশ্নের নাম্বার দিয়ে দিয়ে যে উপরে এই যে সারাংশ বা সারমর্মের প্রথম শব্দ এবং শেষ শব্দ লিখে ডেট ডট দিয়ে নিচে তুমি সারাংশ বা সারমর্ম লিখে আমাকে দেখাতে পারো একটা খাতায় তৈরি করে, ঠিক আছে? আমরা তো প্রতিদিন কলেজে তো আসছি, সুতরাং যে কোনো সময় তোমরা কলেজে এসে দেখাতে পারছো, কলেজে যারা আছো বিশেষত তারা, আর বাইরে তারা ইচ্ছে করলে যোগাযোগ করে এসে দেখিয়ে নিতে পারো খাতাগুলো। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের পরীক্ষাটা কিন্তু সময় মতো হয়ে যাবে। আগামী শীতে যদি সেকেন্ড ধাক্কা আসেও তারপরে তোমাদের পরীক্ষার সময় আমাদের দেশ হয়তো স্বাভাবিক হয়ে যাবে, সুতরাং এটা মাথায় রেখে তোমাদের পড়তে হবে। আচ্ছা, সানজিদার পরে আর কেউ, আর কারো কোনো সমস্যা আছে কিনা কোনো চ্যাপ্টারে? হ্যাঁ, সমস্যা থাকলে বলো, আমরা ওই অংশগুলো নিয়ে কথা বলি।
তাহলে প্রশ্নের সিরিয়াল অনুযায়ী চ্যাপ্টার গুলো নিয়ে আলোচনা করলেই আমাদের বিষয়গুলো শেষ হয়ে যাবে। আর বিগত কয়েক বছর থেকে সমাস কিন্তু পরীক্ষায় আসে, কেমন? আমি কয়েকটা সমাস নিয়ে তোমাদের সাথে কথা বলি একটু। সমাস নিয়ে একটু কথা বলি। যেমন দিনাজপুর বোর্ড 2016 নব পৃথিবী, তাহলে কি হতে পারে? বেশ বাক্য কেউ পারছো নাকি বলতো? তাহলে নব পৃথিবী বললে নবকে বোঝাচ্ছে না পৃথিবীকে বোঝাচ্ছে? পরপদের অর্থ প্রদান। তাহলে নব যে পৃথিবী, হ্যাঁ কোন সমাস হবে? পরপদের অর্থ প্রদান, বিভক্তি যুক্ত হয় নাই, তাহলে কি হবে বলো? নব যে কর্মদ্বারয় সমাস, রাইট। সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার, 7 জন ঋষি আকাশে যে তারা হয়ে থাকে সপ্তর্ষি, তাহলে সপ্তকে বোঝাচ্ছে না ঋষিকে বোঝাচ্ছে। এবং সংখ্যাবাচক শব্দের সমাহার বা সমষ্টি অর্থে পরপদের অর্থ প্রদান হলে হয় দ্বিগু সমাস। আয়কর, আয়কর বললে আয় ও কর লিখলে কিন্তু হবে না, আয়ের উপর কর, তাহলে আয়কর একটা কর বা ট্যাক্স, আয়ের উপর ধার্য কর, আয়ের উপর নির্ধারিত কর, এরকম করে আমরা লিখবো। এবং মধ্যপদ লোপ পাচ্ছে, উপর ধার্য উপর নির্ধারিত এগুলো লোপ পাচ্ছে, এই জন্য মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস। সহোদর, সমানকে বোঝাচ্ছে না, উদরকেও বোঝাচ্ছে না, একই উদর থেকে জন্ম যে দুজনের, মায়ের পেটের ভাই বা মায়ের পেটের বোন বলতে আমরা যেটা বুঝি সহোদর। তাহলে সহ উদর যার, যেহেতু যার লিখছি এবং পরপদের অর্থ প্রদান, তাহলে বহুব্রীহি সমাস। রাজার নীতি, রাজনীতি, রাজার নীতি লিখলে কিন্তু হবে না, রাজনীতি হচ্ছে নীতির রাজা, রাজনীতি শব্দের অর্থ হচ্ছে বেশ বাক্য হচ্ছে নীতির রাজা। রাজহাঁস, রাজার হাঁস না, হাঁসের রাজা, এগুলো আমরা ভুল করি খুব সহজ তাহলে হয়ে যাবে এটা কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরকম আলুনি, এই যে আলুনি, ন লুনি লিখলে নয় তৎপুরুষ সমাস, লুনের অভাব লিখলে অব্যয়ীভাব সমাস। অনাশ্রিত, তাইলে অনাশ্রিত, আশ্রিত নয় যে ব্যক্তি, তাইলে নয় আশ্রিত যে, অনাশ্রিত, আশ্রিত কে বোঝাচ্ছে না, আশ্রিত ব্যক্তিকে বোঝাচ্ছে। বা নেই আশ্রয় যার, অনাশ্রিত, নয় বহুব্রীহি সমাস। বিলাত ফেরত, বিলাত হইতে ফেরত, এটা মধ্যপদলোপী হবে না, কি হবে? হইতে বিভক্তি, বিভক্তি লোপ পেলে তৎপুরুষ সমাস হয়ে যাবে পঞ্চমী তৎপুরুষ সমাস। আচ্ছা, ঠিক একইভাবে আমরা ঢাকা বোর্ডের প্রশ্নে যাই। হ্যাঁ হ্যাঁ, তো আমরা যেতে পারি, দেখো ঢাকা বোর্ডের 16 প্রশ্নতে, ঢাকা বোর্ড 16তে এসেছে সত্যাসত্য। তাইলে সত্যাসত্যের ব্যাস বাক্য সত্য এবং অসত্য, সত্য এবং অসত্য, তাহলে এবং লাগছে, সত্যকে বোঝাচ্ছে অসত্য বোঝাচ্ছে, উভয় পদের অর্থ প্রদান, সুতরাং দ্বন্দ্ব সমাস। আদিগন্ত, আটা অব্যয় পদ, দিগন্ত, তাহলে পূর্বপদে অব্যয় থাকলে দিগন্ত পর্যন্ত, আদিগন্ত মানে যেখানে দিগন্ত ততটুকু পর্যন্ত, আদিগন্ত আকাশ, কেমন? আদিগন্ত, এই যে দিগন্ত পর্যন্ত, এটা হয়ে যাবে অব্যয়ীভাব সমাস। তারপর তেপান্তর, 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 প্রান্তর মানে খোলা মাঠ, তেপান্তর মানে 3 প্রান্তরের সমষ্টি, তাহলে 3 প্রান্তর সংখ্যাবাচক শব্দ, আর সমষ্টি থাকলে দ্বিগু সমাস। হজ যাত্রা, হজের জন্য যাত্রা বা হজের নিমিত্ত যাত্রা, হয়ে যাবে চতুর্থী তৎপুরুষ সমাস। প্রাণ নিমিত্তার্থে চতুর্থী, হজের জন্য। প্রাণ ভ্রমরা, প্রাণ রূপ ভ্রমরা,
রূপক কর্মধারয় সমাস। মতান্তর, অন্যমত, মতান্তর, নিত্য সমাস। কোলাকুলি, কুলে কুলে যে মিলন, বহুব্রী সমাস। লাল গোলাপ, লাল যে গোলাপ বা লাল রঙের যে গোলাপ, লাল গোলাপ বা লাল রঙের যে গোলাপ, ওটা হয়ে যাবে বহুব্রী সমাস। তো তোমরা সিলেবাসটা পড়ে রেখো, আমি এই মাসের আরো কয়েকটা ক্লাস তোমাদের পুনরালোচনায় যাব, যার যে চ্যাপ্টারের সমস্যা সেটা নিয়ে আলোচনায় যাব, একটু পড়ে রাখো আগামী ক্লাসের আগে। ধন্যবাদ সবাইকে, আজকে ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ।